টাইমস অফ ইন্ডিয়াতে কিছুদিন আগে একটি খবর ছাপানো হয়েছিল। সেই খবরটি ছাপানো হয়েছিল 10ই আগস্ট। সেখানে একটা কেস ধরা পড়েছিল। কি হয়েছিল? সেই ক্রাইমটি হয়েছিল পুনেতে। একজন, মনে করুন আপনি কাউকে চেক দিয়েছেন, সেই চেকটিতে আপনি যে অ্যামাউন্টটি লিখেছিলেন সেটা লিখেছিলেন আপনি 5 লক্ষ টাকা, এবং যাকে আপনি চেকটা দিয়েছিলেন সেই চেকে কিছু টেম্পারিং করে লিখে দিয়েছিল 2.51, মানে 2,51,00,00,000 টাকা। এবার যখন সে সেই চেকটিকে সাবমিট করে ব্যাংকে গিয়ে, তখন ব্যাংকে যে থাকে তার কিছু মনে হয় যে চেকটির মধ্যে কিছু টেম্পারিং করা হয়। তো সেই কারণে সে সেই চেকটিকে হোল্ডে রেখে দেয়, এবং হোল্ডে রাখার পর সে অ্যাকচুয়াল যে সেই চেকের ওনার তাকে কন্ট্যাক্ট করে এবং তাকে সেই ব্যাপারটা জানায়। যখন দেখে যে হ্যাঁ, এই চেকের মধ্যে টেম্পারিং করা হয়েছে, এবং তখন সে কেসটি ওঠে হাইকোর্টে, এবং তারপর 21 বছর পর সেই কোর্টের কেসের রায় হয়। তার মানে বুঝতেই পারছেন যে আমরা যখন কাউকে চেক দিই, তো সেই নিয়ে অনেক কেস হতে পারে বা অনেক কিছু আপনার সাথে হতে পারে। শুধুমাত্র কাউকে আপনি ব্ল্যাঙ্ক চেক দিচ্ছেন, বা আপনি কাউকে ক্যান্সেল চেক দিচ্ছেন, বা আপনি কাউকে আপনার টাকা তুলতে দিচ্ছেন, তো অনেক ক্ষেত্রে আপনার সঙ্গে ফ্রড হতে পারে, বা আপনার সঙ্গে অনেক কিছু হয়ে যেতে পারে, বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। তাই আজকে কিছু ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আলোচনা করব। যদি আপনারা চেক ইউজ করে থাকেন তাহলে ভিডিওটি দেখুন। আশা করব আপনাদের এই ভিডিওটি দেখে অনেকটা হেল্প হবে। দেখুন, বর্তমানে এরকমই তো চেক থাকে, সেটা আপনারা জানেন। আমি একটা ডেমো চেক নিয়ে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার সবার প্রথম আপনাদের ব্যাংকের নাম থাকবে এবং পে। এবার মনে করুন আপনি কাউকে চেক দিচ্ছেন এবং তার নামটা আপনাকে এখানে লিখতে হবে। এবার এখানে একটা কথা আপনি মনে রাখবেন, যখনই আপনি কারো নামে চেক দিচ্ছেন, মনে করুন আমি কথা বলছি অমিত সাহা তার নাম। এবার আপনি কি করবেন, এখান থেকে লিখবেন তো অমিত সাহা লিখবেন, তাই তো? তো এখানে কিন্তু ভুল হয়ে যাচ্ছে। কি ভুল হচ্ছে? এখানে অনেকটা গ্যাপ রাখছেন আপনি, তাই তো? এখানেও আপনি অনেকটা গ্যাপ রাখছেন। আপনি চেষ্টা করবেন যতটা কম গ্যাপ রাখা যায়, তাতে কেউ অন্য কিছু ঢোকাতে পারবে না। মনে করুন আপনি যদি এখানে অমিত লেখেন এবং আপনি যদি এখানে সাহা লেখেন, তাহলে কেউ এখানে অমিতের জায়গায় সমিত করতে পারে, এখানে এস লাগিয়ে দিতে পারে, তাই তো? তো এরকমভাবে, বা এখানে অমিতা করে দিতে পারে, এই এসটা কেটে দিল, মনে করুন অমিতা করে দিল, সেটাও করতে পারে, তাই না? নামটা এখানে চেঞ্জ করতে পারবে। তাই আপনি যখনই কাউকে চেক দিবেন, আপনি মনে রাখবেন, আপনি যখন লিখবেন তখন এই পের পরে থেকেই শুরু করবেন। মনে করুন এইভাবে আপনি লিখবেন, তাতে কিন্তু আপনি মনে করবেন না যে কোনো অসুবিধা আছে। এই যে শুধুমাত্র অল্প একটু গ্যাপ রেখেছি, আমি অমিত সাহা লিখে দিয়েছি। এবার এর মাঝেও কিছু ঢোকাতে পারবে না, এর আগেও কিছু ঢোকাতে পারবে না। তো সেই কারণে টেম্পারিং করার মতো কোনো জায়গা আমি আপনাকে বা তাদেরকে দিচ্ছি না, সে কিছুই করতে পারবে না। তার মানে আপনি যখনই আপনার নাম লিখবেন বা কাউকে আপনি যখন চেক দিবেন, তখন চেষ্টা করবেন এই পের পরেই যাতে তার নামটা শুরু হয়, ঠিক আছে? এইভাবে লিখবেন, এবং অল্প একটু ফাঁকা দিয়ে, একটুখানি ফাঁকা দিয়ে আপনি আবার তার টাইটেলটাও লিখে দিবেন, যাতে বেশি জায়গা না পায় এবং সেখানে অন্য কোনো ওয়ার্ড বা কিছু ঢোকাতে না পারে, ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা কিন্তু খুব ভালোভাবে করবেন যখনই আপনারা কাউকে চেক দিবেন। তাহলে এই জায়গাটা আপনাকে মনে রাখতে হবে যখন কাউকে আপনি চেক দিবেন। এরপর যেই জায়গাটা ফাঁকা থাকবে, এই যে আমি মনে করুন অমিত সাহা লিখেছি, এরপর আমার এতটা জায়গা ফাঁকা রয়েছে, তো এই এতটা জায়গা, তো এই জায়গাটার মধ্যে আপনি এইভাবে কিন্তু ক্রস করে দিতে পারেন। এটা কিন্তু রুলসের মধ্যেই পড়ে, কোনো অসুবিধা নেই। এইভাবে আপনি ক্রস করে দিতে পারেন, তাহলে এর মাঝেও কেউ কিছু লিখতে পারবে না। এবার এখানে আমি এই জিনিসটা বুঝলাম যে কেউ যদি আপনার নামের মধ্যে কোনো ওয়ার্ড অক্ষর ঢুকিয়ে দেয় বা কোনোভাবে টেম্পারিং করে, সেটা আর করতে পারছে না। এটা একটা গেল। আচ্ছা, এবার আমি আসি রুপিসে। মনে করুন আপনি এখানে, আগে এই রুপিসের ব্যাপারে আমি বলি। মনে করুন আপনি কারো কাছ থেকে 50,000 টাকা আপনার চেক থেকে সে তুলবে, তাই তো? আপনি এইভাবে লিখে অনেক সময় দিয়ে দেন। মনে রাখবেন, এইভাবে লিখেও আপনি দিবেন না। কেন বলছি? হয়তো আপনি এখানে এইভাবে দাগ টেনে এটাকে ক্লোজ করবেন, এখানেও দুটোর মধ্যে জায়গা বেশি রাখবেন না, আবার কেউ হয়তো সামনে বেশি জায়গা রাখবেন না। হয়তো এই 50,000কে কেউ যদি এখানে 1 করে একটা কমা দিয়ে দেয়, তাহলে কিন্তু 1,50,000 টাকা হয়ে গেল। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1,50,000 টাকা সে নিয়ে নিচ্ছে। তাহলে কি হচ্ছে? লস আপনারই হচ্ছে। এবার যখন আপনি জানতে পারবেন, ততক্ষণে সে টাকা উঠিয়ে নিয়ে চলেও যাবে, আপনি ধরতেও পারবেন না তাকে। তো সেই কারণে বলছি, যখনই আপনি এখানে অ্যামাউন্টটা লিখবেন, তখন কীভাবে লিখবেন জানেন? এই যে শুরুটা হয়েছে, এখান থেকে আপনি এইভাবে অ্যামাউন্টটা লিখবেন। লেখার পর যে জায়গাটি থাকবে এখানে এইভাবে ক্লোজ করে দেবেন, যাতে কেউ আর কিছু লিখতে না পারে। এই যে ক্লোজ করেছি, দেখবেন একদম গা ঘেঁষিয়ে আমি ক্লোজ করেছি, কিন্তু কোথাও আমি কোনো জায়গা এক্সট্রা দিইনি যাতে কেউ কিছু বসাতে পারে। এরপরে এই দাগের পরে কিছু বসালে সেটা কোনো ভ্যালু থাকে না, সেটা আপনারা জানেন।
এবার আরেকটা কথা আমি আপনাদের বলে দিই, এই যে অমিত শাহ আমি লিখেছি, মনে করুন আপনি অমিত শাহর অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান। হতেই পারে যে আপনি এই লোকটার অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান বা এই লোকটাকে আপনি টাকা দিতে চান। যদি আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে চান, মনে করুন আপনি চাচ্ছেন যে এই অমিত শাহ লোকটি টাকা নিবে, কিন্তু সে ইন হ্যান্ড নিবে না, মানে আমি তাকে হাতে ক্যাশ দেবো না এই 50,000 টাকা, তার আমার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে সে টাকাটা যাবে। তখন কি করবেন, এই অমিত শাহ লিখলেন, এখানে যাবেন অ্যাকাউন্ট নং লিখে আপনি এখানে তার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিবেন, মনে করুন 243521, এইভাবে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে এখানে ক্লোজ করে দেবেন। আর যে জায়গাটা ফাঁকা থাকবে সেটাকে এইভাবে ক্লোজ করে দেবেন। সেটাও আপনি করতে পারেন। তাহলে কি হবে, এই লোকটির অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্ট থেকে সেই লোকটির অ্যাকাউন্টে টাকা যাবে। তাতে কি হচ্ছে, সে কোনোভাবেই তার হাতে টাকা নিতে পারছে না। এটাও আপনি করে দিতে পারেন। এটাও একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, আর এইগুলো জিনিসকে আপনাকে বুঝতে হবে এবং করতে হবে, যাতে আপনি কোনোভাবে অসুবিধায় না পড়েন। এবার মনে করুন আপনি রুপিসে লিখবেন, তো এবার রুপিসে লিখতে গেলেও মনে রাখবেন যে এই জিনিসটাও মেন ইম্পর্টেন্ট। আপনি এখানে তো দিয়েছেন, তারপর মনে করুন আপনি কথা এখানে 1 লাখ টাকা আপনি উঠাবেন বলেছেন, তো 1 লাখ টাকা এখানে আপনি লিখবেন, কি লিখবেন, 1 লাখ লিখবেন, তাই তো। এই যে 1 লাখ লিখলাম, এটা কিন্তু এই রুপিসের সঙ্গে একবারে লিখেছি, আমি কিন্তু বেশি জায়গা দিইনি। এই 1 লাখ লেখার পর আপনি যে জায়গাটা ফাঁকা থাকবে সেখানে কি করবেন, ওই সেম কেস করবেন। 1 লাখ লেখার পর আগে অনলি লিখবেন, ঠিক আছে, কোনো জায়গায় বেশি জায়গা দিবেন না ফাঁকা। তারপর এটাকে এইভাবে ক্রস করে দেবেন, এটাকেও এইভাবে ক্রস করে দেবেন। তাহলে কি হবে, কেউ আর কিছু লিখতে পারবে না। এখানে তো অলরেডি অ্যাকাউন্ট নাম্বার লেখাই থাকবে, তাহলে এই অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আপনাকে ভাবতে হবে না, এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার লেখাই থাকবে, সেটা নিয়ে আপনাকে কোনো কিছু ভাবার দরকার নেই। এবং এখানে IFSC কোড অলরেডি লেখা থাকবে, সেটা নিয়েও আপনাদের কোনো অসুবিধা নেই। যেগুলো জিনিস মনে রাখতে হবে সেটা হলো, সবার প্রথমে এখানে আপনি বেশি জায়গা ফাঁকা রাখবেন না, যাতে কেউ আরও কিছু লিখে নিয়ে আপনার টাকা উইথড্র করে নিতে পারে। এবং তার সঙ্গে যদি কাউকে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করেন, তাহলে আপনি এই জায়গাটাতে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট লিখবেন, এবং যেভাবে আমি বললাম 1 লাখ অনলি লিখে এইভাবে দাগ কেটে দেবেন। এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি, যে অনেক ক্ষেত্রে আমরা একটা ভুল ডেট দিয়ে দিই। মনে করুন আজকে কথা বলছি 20 তারিখ, আমি লিখে দিলাম, মনে করুন 20 তারিখ, আমি 5/2026 মনে করুন আমি লিখে দিলাম। তো সেই ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে হয় যে 26 হয়তো পার হয়ে গেছে বা 20 তারিখ পার হয়ে গেছে, আমরা পরের দিন আর সেই চেকটাকে নিয়ে যাই না। সেটা করবেন না, কারণ এই দেখুন ভ্যালিড ফর 3 মান্থ, মানে আপনি যদি ভুল করে ডেট লিখে দেন, তারপরে 3 মাস অবধি ওই চেকটা আপনি ব্যাংকে সাবমিট করতে পারবেন, এটাই কিন্তু নিয়ম রয়েছে। তাই সেই চেকটাকে আপনি কোনোভাবেই ফেলবেন না বা রিজেক্ট করবেন না। 3 মাসের মধ্যে আপনি সেই টাকাটা যে কোনো সময় গিয়ে ব্যাংক থেকে তুলতে পারবেন। এবার আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হলো সিগনেচার। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। যখনই আপনি সিগনেচার করবেন, তখন আপনি হয়তো আপনার যেটা নাম রয়েছে আপনি সেটা সিগনেচার করে দিলেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। এই সিগনেচারটা করার পর আমি বলবো একটা কথা, যখন আপনি নিজে থেকে টাকা তুলতে যাবেন বা কাউকে দিবেন, কাউকে দিলে তো আপনাকে সিগনেচার করে দিতেই হবে। এবার মনে করুন আপনি নিজে টাকা তুলতে যাবেন, অনেক সময় নিজেদের জন্য নিজের টাকা তুলতে দরকার পড়তেই পারে, ঠিক। তো সেই ক্ষেত্রে তো আপনি এখানে সেলফ লিখবেন বা আপনার নিজের নাম লিখবেন, ঠিক আছে, এটা কেটে দিতে পারেন, ঠিক আছে। রুপিসটা মনে করুন লিখলেন, 1 লাখ টাকা আপনি উঠাবেন, সেটাও লিখলেন। এখানেও আপনি 1 লাখ টাকা বসিয়ে দিলেন, সেটাও করলেন, সব ঠিক আছে। অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে সেটা তো রয়েছে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। এবার আপনি আপনার সাইনটা যে করবেন না, সেটা ব্যাংকে গিয়ে সাইন করবেন। কেন এই কথাটা বলছি, হয়তো আপনি আপনার এই চেকটা নিয়ে যাচ্ছেন, সেখানে আপনার সাইন করাও রয়েছে মনে করুন, ঠিক আছে, আপনার অ্যামাউন্ট দেওয়া রয়েছে, সেলফ দেওয়া রয়েছে, এবং তার সঙ্গে আপনার সব কিছু দেওয়া রয়েছে, ডেটও দেওয়া রয়েছে, সব দেওয়া রয়েছে। এবার আপনি যখন সাইনটি করে নিয়ে গেলেন, তো হয়তো পিছনে একটা সাইন করে নিয়ে গেলেন। এবার কেউ যদি রাস্তা থেকে সেই চেকটি পেয়ে যায়, তার পিছনে 2টি সাইন করে তার ID প্রুফ দিয়ে কিন্তু আপনার এই টাকা উইথড্র করে নিয়ে নিতে পারবে। তো সেই কারণে আমি এটাই বলবো যে আপনি যদি সাইন করান, তাহলে আপনি ব্যাংকে গিয়ে সাইন করবেন। ব্যাংক ছাড়া সাইন আপনি করবেন না, কোনোভাবেই না। ব্যাংকে যাবেন, অফিসারদের সামনে গিয়ে আপনি সাইন করবেন। এবার হয়তো আমরা অনেক জায়গায় কী করি, ক্যান্সেল চেক দিই, সেটা আপনারাও দেন হয়তো অনেক জায়গায়, কোনো অফিসিয়াল কাজে হতে পারে বা ব্যাংকেও হতে পারে, বা অনেক কোনো ক্ষেত্রে আমরা অফিসিয়াল চেক দিই, মানে ক্যান্সেল চেক দিই। এই যে ক্যান্সেল চেকের নিয়ম কি রয়েছে, এখান থেকে সব কিছু লেখা থাকবে, এখান থেকে আমরা 2টো টান দিই এবং এখানে আমরা ক্যান্সেল লিখে দিই, তাই তো করি। এবার আমরা অনেককে আমি দেখেছি একটা জিনিস ভুল করে, তারা সিগনেচার করে ক্যান্সেল চেক দেয়। কেন? কোথায় লেখা রয়েছে যে সিগনেচার করে ক্যান্সেল চেক দিতে লাগে? কোথাও লেখা নেই যে ক্যান্সেল চেক দেওয়ার জন্য আপনাকে সিগনেচার করতে হবে। তো এই জিনিসটা আপনারা মনে রাখবেন। চেক আপনি যদি কাউকে দেন, ক্যান্সেল চেক যদি আপনি কাউকে দেন, 2টো দাগ দিয়ে ক্যান্সেল লিখে দিবেন মাঝখানে, এবং সেখানে কোনোভাবে আপনি সিগনেচার করবেন না। সিগনেচার দিয়ে ক্যান্সেল চেক কাউকে দেওয়া হয় না, এবং এটা কিন্তু বৈধ নয়। আপনি ক্যান্সেল চেক ডাইরেক্ট ক্যান্সেল লিখে দিয়ে দিবেন, কারণ ক্যান্সেল চেক নেওয়ার মানেই আপনার অ্যাকাউন্ট নাম্বারটি পেয়ে গেল,
এবং আপনার আইএফএসসি নাম্বারটি পেয়ে যাবে। এই কারণে ক্যান্সেল চেক দেওয়া হয়। আপনার সিগনেচারে সেখানে কিন্তু কোনো ভ্যালু নেই, তাই সিগনেচার করে কোনোদিনও কাউকে ক্যান্সেল চেক দিবেন না। এবার আরেকটি ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের বলে দিই, যখন আপনি কাউকে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট চেক দিয়ে ট্রান্সফার করাবেন, মনে করুন এখানে আমি অমিত লিখলাম, সেটা আমি লিখলাম অমিত সাহা। তো এবার আপনি হয়তো এই অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করাবেন, তার জন্য আমি কি বলেছিলাম, আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখে দিতে পারেন, তাই তো? অ্যাকাউন্ট নাম্বার লিখে আপনি মনে করুন অ্যাকাউন্ট নাম্বার লিখে দিলেন, তো সেটা করতে পারেন এবং তার সঙ্গে যে অর্ডারটা এটা কেটে দেবেন, কিন্তু এটাকে কাটতে ভুলবেন না, তাহলে কিন্তু আর কী হবে, সে আর কোনোভাবেই ক্যাশে এই টাকা তুলতে পারবে না। তা এই টাকাটি অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টই কিন্তু ট্রান্সফার হবে, এই টাকাটি কিন্তু কোনোভাবে ক্যাশে তুলতে পারবে না। আরেকটা কথা বলছি, আপনি যখনই চেক ফিল করবেন বা অন্য কারো কলম দিয়ে বা পেন দিয়ে চেক ফিল করবেন না, নিজের যে পেনটি রয়েছে সেই পেন দিয়ে আপনি চেক ফিল করবেন। কারণ কেন বলছি, কারণ সেই ক্ষেত্রে আপনি জানেন না আপনার সঙ্গে কীভাবে ফ্রড হতে পারে বা কীভাবে টেম্পারিং হতে পারে, আপনি কিচ্ছু বুঝবেন না। এখন অনেক পদ্ধতি রয়েছে যেভাবে আপনাকে বোকা বানিয়ে আপনার টাকা ব্যাংক থেকে তুলে নিতে পারে। তো সেই কারণে নিজের পেন দিয়ে আপনি কাজ করবেন, অন্য কারো কাছ থেকে বিশেষ করে চেক ফেক লেখার ক্ষেত্রে পেন নেবেন না। এবার আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো, চেক যখন আপনি কাউকে দেবেন বা চেকে যখন আপনি টাকা উইথড্র করাবেন, দেখবেন আপনার যে চেকবুক রয়েছে তার প্রথম দিকে একটা পার্ট রয়েছে যেখানে আপনি পার্টে পার্টে লিখতে পারবেন যে কবে আপনি কত টাকার চেক উঠিয়েছেন, সবগুলো করে দেওয়া রয়েছে। সেখানে মনে রাখবেন আপনি ডেট দিয়ে চেকগুলোকে একবার ডেট দিয়ে লিখে কত অ্যামাউন্ট তুলছেন সেটা লিখে রাখবেন, তাহলে কি মনে থাকবে আপনার কাছে। এবং তার সঙ্গে কাকে আপনি দিয়েছেন চেকটা তুলতে সেটাও লিখে রাখবেন, তাহলে আপনার মনে থাকবে কোন দিন কাকে আপনি দিয়েছেন এবং কত টাকা অ্যামাউন্ট আপনি তুলেছেন। তো সব কিছু ডিটেলস থাকলে যদি আপনার কোনো ক্ষেত্রে কোনো সময় মনে হয় যে এখান থেকে 50,000 বা 10,000 বা 5,000 টাকা বেশি উইথড্র হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনি হিসাব বের করতে পারবেন কে এই কাজটা করতে পারে এবং কে করার মতো কাজ করেছে এগুলো কাজ। তো সেখান থেকে আপনার একটা হিসাব থেকে যাবে। তো তাই বলবো যে এরকমভাবে দেখবেন চেকের প্রথম দিকে জায়গাটি থাকে, সেখানেও আপনারা ডিটেলসে সব কিছু লিখে রাখবেন। তো এগুলোই রয়েছিল চেক নিয়ে, যেগুলো ইম্পর্টেন্ট পার্ট আমি আপনাদের সাথে আলোচনা করেছি। আশা করবো এই পার্টটা দেখার পর আপনারা আর এই ভুল করবেন না এবং আপনাদের সাথে কোনো ফ্রড হবে না। মনে রাখবেন নিজের টাকার বাঁচানোর দায়িত্ব কিন্তু নিজেরই, সেখানে কিন্তু অন্য কেউ আপনাকে হেল্প করবে না। এছাড়াও চেক নিয়ে বা ব্যাংকিং সংক্রান্ত বা ইনভেস্টমেন্ট সংক্রান্ত কোনো তথ্য বা ইনফরমেশন যদি আপনাদের দরকার পড়ে, তাহলে কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। দেখা হবে আবার কোনো এক ইম্পর্টেন্ট ভিডিওতে। ধন্যবাদ।